সো আমরা আজকে আলোর চ্যাপ্টারটা করব। আর আমি চ্যাপ্টারটাকে টোটাল মোটামুটি 2-3টে ভিডিওর মধ্যে কমপ্লিট করব। আজকে জাস্ট প্রতিফলনের পার্টটুকু, প্রতিসরণের আগে অবধি ওই অবধি যেটুকু আছে ওই অবধি কমপ্লিট করানোর চেষ্টা করব, কিছু কিছু জিনিস বাদ দিয়ে। আর যদি পরপর পুরোটাকে কন্টিনিউ করো, আমি যেভাবে যেভাবে করিয়েছি পুরোটা যদি কন্টিনিউ মানে এইভাবে যদি দেখতে থাকো, তাহলে জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। আর মানে আটকাবে না কোথাও আর কি। ছবিগুলো আমি যদি সরাসরি ডাইরেক্ট বোঝাতে যাই তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। আমি সেই জন্য একটু শুরু থেকে স্টার্ট করলে জিনিসটা বুঝতে তোমার সুবিধা হবে, সেই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। আচ্ছা, তো চ্যাপ্টারের প্রথমে যেটা দিয়ে স্টার্ট আছে, ওই প্রত্যেকটা বইতে বলতে গেলে একই জিনিস দিয়ে স্টার্ট করা হচ্ছে, সেটা হচ্ছে একটা গোলীয় দর্পণের এক্সপেরিমেন্ট করা আছে চামচ দিয়ে। চামচের সামনের মাথায় একরকম দেখা যায় আর পেছনের মাথায় একরকম দেখা যায়। এবার জিনিসগুলো কেন দেখা যায় ওরকম, তারই কারণ আমরা এই চ্যাপ্টারটার মধ্যে বুঝবো, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে। সেই জন্য এই চ্যাপ্টারটাকে মানে পড়া আর কি। এবার ফার্স্টে যেটা দরকার জানার সেটা হচ্ছে গোলীয় দর্পণের জ্যামিতি। গোলীয় দর্পণ বিষয়টা তো জানোই। গোলীয় দর্পণ হচ্ছে একটা গোলকের অংশ আর কি। গোলকের অংশটা কি, একটা ধরো এটা গোলকের একটা যে কোনো অংশ নিয়ে নিচ্ছে, সেটাকে গোলীয় দর্পণ হিসেবে যখন মানে দর্পণ হিসেবে যখন ইউজ করছে, সেটাকে বলা হচ্ছে গোলীয় দর্পণ, গোলকের অংশ। তাই আর এমনি আমরা সাধারণত ডেইলি লাইফে যেগুলো ইউজ করি, আয়না, আমাদের নিজেদের মুখ দেখার জন্য, সেগুলো হচ্ছে সমতল দর্পণ। এবার গোলীয় দর্পণ আমরা এখানে 2D-তে দেখছি বলে আমাদের এরকম এরকম লাগছে দেখতে। বাট যখন এটা 3D-তে মানে যদি মানে আসল গোলীয় দর্পণ সামনাসামনি দেখো, তাহলে জিনিসটাকে দেখতে এরকম লাগবে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা একটা গোলক, এই যে গোলকের একটা অংশ গোলীয় দর্পণ, এই যে। এবার এই যে গোলীয় দর্পণের এখানে জ্যামিতিগুলোকে সুন্দরভাবে দেখানো আছে। এটা হচ্ছে গোলকের সেন্টার, সেটাই হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। এটা যেটা গোলকের ব্যাসার্ধ, সেটা হচ্ছে এটার গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। ফোকাস কি সেটাতে পরে আসছে। আর গোলীয় দর্পণের মাঝখানে একদম গোলীয় দর্পণের যে মিডল পয়েন্টটা, সেটাকে বলা হচ্ছে পোল বা মেরু। এই হচ্ছে বেসিক টার্ম। এই যে এটা হচ্ছে 3D-তে দেখলে এরকম লাগবে দেখতে, আর যখন তুমি এটাকে 2D-তে দেখবে তখন দেখতে এরকম লাগবে। যখন তুমি এইভাবে দেখছো জিনিসটাকে, আর যদি এইভাবে দেখো তখন এরকম লাগবে। এইভাবে বইতে শুধু এইভাবেই ছবিগুলো সব দেওয়া আছে। এটা হচ্ছে একটা অবতল দর্পণ। আর উত্তল দর্পণ তো এরকম হয়। ছবি কি বাজে হলো, যাই হোক। এটা হচ্ছে উত্তল দর্পণ। ভেতরের দিকটা এটা হচ্ছে অমসৃণ তল, এটা হচ্ছে মসৃণ তল। আর এটা হচ্ছে অমসৃণ তল, আর যেদিকে আপতিত হবে রশ্মি, সেটা হচ্ছে মসৃণ তল। এটা হচ্ছে অবতল দর্পণ। তো এটা অবতল দর্পণ দিয়ে আমি দেখাই। এটা হচ্ছে গোলকের কেন্দ্র, তাই এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটার নাম হচ্ছে বক্রতা কেন্দ্র। টার্মগুলো বইতে দেওয়া আছে। তারপরে এই দর্পণের যে মূল বিন্দুটা আর কি, মধ্যবিন্দু, সেটাকে বলা হয় হচ্ছে মেরু বা মধ্যবিন্দু, পোল। আর এই যে গোলকের যেটা ব্যাসার্ধ, মানে মেরু থেকে বক্রতা কেন্দ্রের যদি যোগ করা হয়, সেটা যে রেখাটা আর কি, রেখাংশটা, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যেটা গোলকের রেডিয়াস অফ কার্ভেচার বলে এটাকে। আর যদি আমি এই বরাবর একটা সরল রেখা কল্পনা করে নিই, এটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এই হচ্ছে মেইন টার্মিনোলজি। এবার একটা বিষয় আসে, সেটা হচ্ছে উন্মেষ। উন্মেষ ব্যাপারটা হচ্ছে, ধরো এই দর্পণটা হচ্ছে এম ড্যাশ, এটা হচ্ছে দর্পণ। আচ্ছা, এটাকে আমি ধরে নিলাম সি, এটাকে ধরে নিলাম পি, পোল পি, আর এটাকে ধরে নিলাম সেন্টার সি। আচ্ছা, উন্মেষ ব্যাপারটা হচ্ছে আমরা যে দর্পণটাকে নিচ্ছি, সেই দর্পণে যে এম থেকে এম ড্যাশের যে দূরত্বটা, সেটাকে বলা হয় হচ্ছে রৈখিক উন্মেষ। আর যদি আমি এটাকে যদি যোগ করে দিই, যদি আমি এই পার্টটাকে যোগ করে দিই, এই যে সি আর এম যোগ করলাম, এম ড্যাশ যোগ করলাম, সি আর এম যোগ করলাম, এই যে যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি করছে এম সি এম ড্যাশ, এটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। আমরা এই পুরো চ্যাপ্টারটাতে যে যত যা এক্সপেরিমেন্ট করব, যা যা আমরা দেখবো, সব কটাতেই উন্মেষটাকে খুব ক্ষুদ্র নেওয়া হয়। এই উন্মেষটা 10 ডিগ্রির থেকে কম নেওয়া হয়, কৌণিক উন্মেষটা।
তো এটা হচ্ছে রৈখিক উন্মেষ, আর এটা হচ্ছে কৌণিক উন্মেষ। উন্মেষ ব্যাপারটা ক্লিয়ার মোটামুটি, যেটুকু বুঝতে পারছো। আর যেখানে যেখানে বুঝতে পারবে না ওই জায়গাগুলোতে পজ করে আবার একবার করে দেখে নেবে, তাহলে সুবিধা হবে। আর যেখানে মানে কোথাও যদি আরো বুঝতে অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞেস করবে, আমি আবার সেই জায়গাটা বুঝিয়ে দেবো। আচ্ছা, সমতল সমতল দর্পণে বা সমতল মসৃণ তলে আলোর প্রতিফলন আমরা ক্লাস 7-8 পড়েছি কি না। এটা একটা সমতল দর্পণ, এখানে এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এই বিন্দু এটা হচ্ছে আপতন বিন্দু, এখানে একটা অভিলম্ব কল্পনা করা হয় এই সমতলের সাথে। এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ, এই দুটো সবসময় সমান হয়। আর এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই অভিলম্ব সবসময় একই তলে থাকে। এটা আমরা সমতলে প্রতিফলনের ক্ষেত্রে দেখেছিলাম এই বিষয়টা। এবার গোলীয় দর্পণের ক্ষেত্রে কি এটার থেকে আলাদা হবে? না, গোলীয় দর্পণেও এই সেম জিনিসটাই হয়। কিরকম ভাবে হয়, আমরা ক্লাস 10-এ পড়েছি, একটা চ্যাপ্টার আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। ওই চ্যাপ্টারে কি দেখানো আছে যেন, বৃত্তের কেন্দ্র থেকে যদি ব্যাসার্ধ নেওয়া হয় আর স্পর্শক টানা হয় একটা, এরা কিনা 90 ডিগ্রিতে থাকে। গোলীয় দর্পণের ক্ষেত্রেও, এবার আসা যাক গোলীয় দর্পণে। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। গোলীয় দর্পণে যখন কোনো বিন্দুতে আলো এসে পড়বে, ধরো এখানে ধরো আলো এসে পড়লো, ঠিক আছে, এই আলো এসে পড়লো, আমরা কি করব, এই বিন্দুটাতে একটা স্পর্শক কল্পনা করব। স্পর্শক কল্পনা করতে পারি, এই স্পর্শকের সাথে 90 ডিগ্রিতে কে থাকবে? এই ব্যাসার্ধটা, এটাই তো ব্যাসার্ধ, তাই না? গোলকের ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধের সাথে কি এটা কি 90 ডিগ্রিতে আছে? তাহলে আপতন কোণ কি এটা? এটা হচ্ছে আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণ কি হবে? এটার সাথে সেম ভাবে চলে যাবে এইদিকে, এই হচ্ছে প্রতিফলন কোণ। এইভাবে হয় গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলন। উত্তল দর্পণের ক্ষেত্রে কিরকম হবে? এটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, ধরো এই বিন্দুটাতে আচ্ছা আগে বক্রতা ব্যাসার্ধটাকে এঁকে নিই। হ্যাঁ, ধরো এই বিন্দুটাতে আপতিত হলো একটা রশ্মি, তাহলে কি হবে, এই তলটাতে আমরা একটা কল্পনা করতে পারি স্পর্শক। এই স্পর্শকের সাথে এটা কি 90 ডিগ্রিতে আছে, স্পর্শক আর এই বক্রতা ব্যাসার্ধ। এটা হচ্ছে অভিলম্বর মতো কাজ করে, অভিলম্বর মতো কাজ করে এটা। আর এটা হচ্ছে তল, আপতন তল। এটা হচ্ছে আপতন বিন্দু। এই বিন্দুতে আপতিত হলো, তাহলে এইটা হচ্ছে আপতন কোণ, আর এটার সাথে সেম কোণে এবার বেরিয়ে যাবে এইভাবে প্রতিফলিত হয়, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এই কোণটা আর এই কোণটা সেম হবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, আর সরি, উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে হচ্ছে আর অবতল দর্পণের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, আশা করি ক্লিয়ার, তাই তো? গোলীয় দর্পণের ক্ষেত্রে তাহলে আলোর প্রতিফলনটা কিভাবে হয় না, এই যে বিন্দুতে এটা মানে আপতিত হবে সেই বিন্দুতে স্পর্শকের সাপেক্ষে এটা ওইখানে অভিলম্ব হিসেবে কাজ করে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সেই বক্রতা ব্যাসার্ধটাই অভিলম্ব হিসেবে ওইখানে ওই প্রতিফলন কোণ আর আপতন কোণ আর প্রতিফলন কোণটাকে সেম করে এইভাবে প্রতিফলন ঘটে। এই অবধি আশা করি বুঝতে পেরেছো, খুব মানে সহজ সরল ছিল এই অবধি। এবার আসা যাক সমান্তরাল রশ্মিগুচ্ছে প্রতিফলন। সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন প্রতিফলন হবে তখন কি হবে, একটা আমরা প্রথমে নেব হচ্ছে এই যে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই যে বক্রতা ব্যাসার্ধ, সরি বক্রতা কেন্দ্র আর মেরুকে যোগ করেছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ নিয়ে আমরা আগে কাজ করব। যখন এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ যাবে তখন কি হবে জানো, তখন দেখা যাবে এরা সবাই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করছে। এটাও, 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 এটাও দেখা যাবে সবকটাই প্রতিফলনের পরে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করে যাচ্ছে। এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় ফোকাস। এটার নাম হচ্ছে ফোকাস। এটা হচ্ছে সি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এফ, ফোকাস। এই প্রধান অক্ষের সাথে যখনই সমান্তরাল রশ্মিগুচ্ছ যায় তারা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করে। আর এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে এক একটা বক্রতা ব্যাসার্ধ। সবকটা দেখো এটার সাথে এটার আপতন কোণ প্রতিফলন কোণ সেম, এটার সাথে এটা সেম, এটার সাথে এটা সেম। তারপর যদি তুমি এটাকেও যোগ করো এটার সাথে এটা সেম হবে। বুঝতে পারছো বিষয়গুলো? আর রশ্মি চিত্র সবসময় অ্যারো দিয়ে দেখাতে হয়, কোন দিক থেকে আলো আসছে, কোন দিকে যাচ্ছে, সবসময় রেকে এইভাবে ডিনোট করা হয় অ্যারো দিয়ে। তো এটাকে বলা হয় হচ্ছে ফোকাস। এই ফোকাস
হচ্ছে এই বক্রতা ব্যাসার্ধের থেকে ঠিক অর্ধেক হয় ফোকাস দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। মেরু থেকে ফোকাসের যে দূরত্ব সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। আর এই ফোকাস দূরত্ব হচ্ছে এই বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। এটার প্রুফটা বইতে আছে দেওয়া, ওই প্রুফটা আমি আর করে দেখাবো না, ওটা তুমি নিজেই পড়ে বুঝতে পারবে। আর যদি অসুবিধা থাকে ওটা বুঝতে আমাকে বলবে, আমি ওটা আবার আলাদা করে বুঝিয়ে দেবো। আর অবতল দর্পণের ক্ষেত্রে যখন আসে এরকম ভাবে সমান্তরাল, এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল যখন রশ্মি আসবে তখন কি করবে, সবকটাই এই একটা বিন্দু দিয়ে মনে হবে যেন পাস করছে। আচ্ছা, অন্য কালি দিয়ে দেখায় তাহলে সুবিধা হবে দেখতে। দেখা যাবে এই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে সবকটা পাস করছে। এইভাবেই সমান্তরাল রশ্মিগুচ্ছ আসলো, এসে সব এইভাবে ছড়িয়ে গেল, আর মনে হবে দেখে এই ভেতরের একটা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে এই রশ্মিগুলো বেরোচ্ছে। উত্তল দর্পণের ক্ষেত্রে এটাকেই বলা হয় হচ্ছে ফোকাস। আর এটা কি, এটার কেন্দ্র বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে এটার মেরু পি। তো উত্তল দর্পণের ক্ষেত্রে এইরকম ভাবে দেখা যায় ফোকাসটাকে, আর অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা এইদিকে থাকে এরকম ভাবে, ফোকাসের আলোগুলো ক্রস করে যায়। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো আলোগুলো সরে সরে যাচ্ছে, কেউ কাউকে ক্রস করছে না, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে আলোগুলো একে অপরকে ক্রস করে। এবার এই জিনিসগুলোর উপরেই ভিত্তি করে এর পরের জিনিসগুলো আছে, এগুলো আরো ভালো করে এবার ক্লিয়ার হবে এর পরের টপিক গুলো যখন আসবে। এই অবধি দেখো আগে ভালো করে, কোনো অসুবিধা হলো কিনা এই অবধি বুঝতে। এখানে যে এই বক্রতা ব্যাসার্ধ গুলোর সাথে কিন্তু সেম করে এখানে গেছে, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু স্পর্শকের সাথে সেম করে এই মানে যেটা আমি এখানে বোঝালাম সেইভাবেই কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে। এই অবধি আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার ধরো প্রধান অক্ষের সাথে সেম ভাবে আসলো না সমান্তরাল, ধরো অন্য কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ আসলো কিন্তু সেটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল না, তারাও দেখা যাবে একটা নির্দিষ্ট বিন্দুতেই ছেদ করবে। যে কটা সমান্তরাল রশ্মিগুচ্ছ আসবে অবতল দর্পণের ক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট বিন্দুতেই ছেদ করবে। আর সেই বিন্দুটা এই যে ফোকাস, ফোকাস যেটা মুখ্য ফোকাস বা মেইন ফোকাস, তার উপরে যদি আমরা একটা সমতল কল্পনা করি, মানে এই ধরো আমার দর্পণটা ছিল, দর্পণের সামনে আমি একটা তল কল্পনা করছি, এই দর্পণের সামনে আমি একটা এরকম তল কল্পনা করছি, এই তলের ওপরেই দেখা যাবে একটা নির্দিষ্ট কোনো বিন্দুতে এই সবকটা রশ্মি ছেদ করছে। এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে গৌণ ফোকাস, আর এই তলটাকে বলা হয় হচ্ছে ফোকাস তল। মুখ্য ফোকাস বাদ দিয়ে এই তলের ওপর যে কোনো বিন্দুকেই গৌণ ফোকাস বলে। তাহলে আমরা কি দেখলাম এখানে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল না এমন যে কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি আসে তারা এই ফোকাস তলের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ছেদ করে একে অপরকে, সেই বিন্দুটাকে বলা হয় হচ্ছে গৌণ ফোকাস। এই অবধি তাহলে ক্লিয়ার। এবার হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্বের এবার তুমি দেখবে পুরো চ্যাপ্টারটাতে একবার বলবে সৎ বিম্ব, একবার বলবে অসৎ বিম্ব, একবার বলবে বিবর্ধিত, একবার বলবে খর্বকায়, একবার বলবে অবশিষ্য, একবার বলবে সমশিষ্য, বিভিন্ন রকম টার্ম আছে পুরো চ্যাপ্টার জুড়ে এই ছবিতে। ওই টার্মগুলো যদি না বুঝতে পারো তাহলে ছবিও বুঝতে পারবে না, মানে অসুবিধা হবে। তার জন্য এই প্রতিবিম্ব, সৎবিম্ব আর অসৎবিম্ব কি সেটা আমি এবার ক্লিয়ার করছি, কিছুটা অন্তত তোমার ক্লিয়ার হবে। যখনই দেখবে আলোক রশ্মি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, এই পয়েন্টটা থেকে দেখো আলোক রশ্মি আসলো, এসে দেখো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, এখান থেকে আসলো এসে আবার এই পথেই ফিরে যাবে এই আলোক রশ্মিটা, এটা এই দিকে আসলো এখানে সরে যাচ্ছে, এটা এখানে আসলো দূরে সরে যাচ্ছে, দেখো একে অপর থেকে ক্রমশ দূরেই যেতে থাকে, এটা কিন্তু ছেদ করলো না একে অপরকে রশ্মি দুটো। এটা হচ্ছে অসৎ, যখনই ছেদ করবে না। আর যখনই ছেদ করবে দেখো এখানে দেখো দুটো রশ্মি আসলো এসে একে অপরকে ছেদ করছে, এই যে ছেদ করলো রশ্মি দুটো প্রতিফলনের পর, এটা হচ্ছে সৎবিম্ব গঠন করছে, আর এটা হচ্ছে অসৎ বিম্ব গঠন করবে। এই যে পি এর এটা পি ড্যাশটা হচ্ছে অসৎ বিম্ব। আর আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে অসৎ বিম্ব সবসময় দর্পণের পেছনে তৈরি হয়। এটা হচ্ছে দর্পণ, এই যেটা হচ্ছে অমসৃণ তল, দর্পণের পেছনে দেখো অসৎ বিম্বটা তৈরি হয়েছে, কিন্তু সৎবিম্ব সবসময় দর্পণের সামনে তৈরি হবে। এখানে এটা হচ্ছে, আচ্ছা এখানে তোমার মনে হবে তাহলে এটা কি মানে
বস্তু, এটা হচ্ছে অসৎ বস্তু। অসৎ মানে হচ্ছে মিথ্যে বা ভার্চুয়াল, আর সৎ মানে হচ্ছে রিয়েল। তো রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ এখানে, আর অবজেক্ট গুলোকেও ওরকম টার্মেই ডাকা হয়, রিয়েল অবজেক্ট বা ভার্চুয়াল অবজেক্ট। ঠিক আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ভার্চুয়াল অবজেক্টের এখানে ইমেজ তৈরি হচ্ছে, রিয়েল ইমেজ তৈরি হচ্ছে। তো এটার উৎসটা কোথা থেকে আসছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য এটা এরকম ছবি তৈরি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, মানে বোঝানোর উদ্দেশ্যে আমি ছবিটা এঁকেছি। সেটা হচ্ছে ছেদ করলে তখন সেটা সৎবিম্ব হবে, ছেদ না করলে সেটা অসৎবিম্ব হবে। যদি দর্পণের এই পাশে প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা অসৎ হবে, দর্পণের এই পাশে তৈরি হলে তখন সেটা সৎ হবে। এ অবধি ক্লিয়ার? আমরা যেটা সিনেমার পর্দায় যেটা মানে ফেলা হয় আর কি থিয়েটারে, সেটা হচ্ছে এক ধরনের সৎবিম্ব, আর আমরা আয়নায় নিজেদেরকে যখন দেখি সেটা হচ্ছে অসৎ বিম্ব। ঠিক আছে, এই হচ্ছে এক্সাম্পল। এই যে আমরা আয়নায় যখন দেখি তখন আমরা অসৎ বিম্ব দেখি। এই অবধি ওইটা যদি না বুঝতে পারো তাহলে আরেকবার দেখে নাও এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার এই টপিক গুলো আমি যখন বোঝাবো তখন আমি বারবার সৎবিম্ব অসৎবিম্ব এক্সাম্পলের মধ্যে দিয়ে আরো ভালোভাবে এটা ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না। সৎবিম্ব কি অসৎবিম্ব কি, এবার পরপর ওরকম এক্সাম্পল আসবে, বুঝতে পারবে। এবার টপিক হচ্ছে গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। গোলীয় দর্পণে, আচ্ছা, অভিসারী রশ্মিগুচ্ছ মানে কি? যখন এই যে আগের কেসটা আমরা যেটা দেখলাম, এই যে এখানে এই যে অভিসারী রশ্মিগুচ্ছ, ঠিক আছে, যখন দূর থেকে রশ্মিগুচ্ছ মানে আলাদা আলাদা পয়েন্ট থেকে, মানে কি বলবো, মানে এইভাবে এসে একটা বিন্দুতে মিলবে তখন সেটা হচ্ছে অভিসারী, আর যখন একটা বিন্দু থেকে এইভাবে ছড়িয়ে যাবে দূরে তখন সেটা হচ্ছে অপসারী। মানে অভিসারীর উল্টোটাই হচ্ছে অপসারী, যদি উল্টো ভাবে দেখা হয়। তো এখানে অভিসারী রশ্মিগুচ্ছ এইভাবে আসছে একটা অবতল দর্পণে, এসে এই যে এখানে দেখো প্রত্যেকটা এগুলো হচ্ছে এক একটা বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ এখানে প্রত্যেকটাতে আঁকা যেতে পারে চাইলে। আর এই যে প্রতিফলনের পরে দেখা যাবে প্রত্যেকটাই একটা নির্দিষ্ট বিন্দুতে এসে ছেদ করেছে। ঠিক আছে, এই যে দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ছেদ করলো। এবার বইতে দেখবে এটা জাস্ট দুটো ছবি, দুটো অ্যারো দিয়ে দেখানো এরকম ভাবে, এই এসে একটা বিন্দুতে গিয়ে ছেদ করেছে, এই এসে একটা বিন্দুতে গিয়ে ছেদ করে, এখানে একটা বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, বইতে জাস্ট দুটো ছবি দিয়ে মানে দুটো অ্যারো দিয়ে দেখানো। আমি এখানে একটু বেশি অ্যারো দিয়ে দেখালাম যাতে বুঝতে সুবিধা হয়। যদি অভিসারী রশ্মি গুচ্ছ আসে, এরা প্রতিফলনের পর এই প্রধান অক্ষরের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, যে বিন্দুটা এই ফোকাস আর পোলের মাঝখানে থাকবে, ফোকাস আর পোলের মাঝখানে থাকবে বিন্দুটা। ঠিক আছে, এবার যদি এটা বাড়তে থাকে এইভাবে, ধরো এই রশ্মিগুলো আরো এরকম ভাবে আসতে থাকলো, মানে এটা তো এইরকম ভাবে আসছে, ধরো এরকম ভাবে আসছিল, এইভাবে না এসে এইরকম ভাবে আসছিল। ঠিক আছে, আরো যদি এটা নতিটা বাড়তে থাকে তখন কি হবে, এই বিন্দুটা আরো এই পোলের দিকে সরতে থাকবে, এই বিন্দুটা আস্তে আস্তে আরো, কারণ তখন এই আপতন কোণটা যেহেতু বেড়ে যাবে তখন প্রতিফলন কোণটাও বেড়ে যাবে, তখন এই পোলের কাছে সরতে থাকবে বিন্দুটা। ঠিক আছে, তখন এই বিন্দুটা আরো সরতে থাকবে যদি এইগুলো আরো এইভাবে বেঁকতে থাকে। আর যদি এই নতিকোণগুলো কমতে থাকে তখন এটা ফোকাসের কাছে যেতে থাকবে, ফোকাসের কাছে যেতে থাকবে। আর ফোকাসের ঠিক ফোকাসে তখন পৌঁছে যাবে যখন এটা কি হয়ে যাবে না, সমান্তরাল হয়ে যাবে। যখন এভাবে বেকার থেকে একদম যখন এরকম সমান্তরাল হয়ে যাবে তখন এটা একদম ফোকাসে গিয়ে ছেদ করবে। তার আগে পর্যন্ত এটা ফোকাস আর পোলের মাঝখানে, তার আগে পর্যন্ত এটা ফোকাস আর পোলের মাঝখানে থাকবে। এই অবধি বুঝতে পেরেছো? এবার এই গেল হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। এবার আসবো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে, আচ্ছা, উত্তল দর্পণের এটা কি? বক্রতা কেন্দ্র। এটা কি? আমাদের ফোকাস। আর এটা কি? পোল। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা ফার্স্টে আলোটাকে এমন ভাবে পাঠাচ্ছি যে সেটা যেন, মানে দর্পণ যদি না থাকতো তাহলে এই পয়েন্টটাতে পৌঁছাতো, ফোকাস আর পোলের মাঝখানে এরকম জায়গায় এসে পৌঁছে। সেরকম ভাবে যদি আলো পাঠানো হয় তাহলে আমরা দেখতে পাবো, যদি আমি এখানে জাস্ট দুটো রশ্মি দিয়ে দেখাচ্ছি, আগের বার অনেকগুলো রশ্মি দিয়ে দেখিয়েছিলাম, এখানেও সেমই হবে। যদি তুমি এরকম ভাবে পাঠাও আর কি অভিসারী রশ্মি গুচ্ছগুলোকে, দেখবে এই একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে। এখানে জাস্ট দুটো অ্যারো দিয়ে দেখাচ্ছি যাতে ছবিটা মানে জটিল না হয়ে যায় বুঝতে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য দুটো অ্যারো দিয়ে দেখাচ্ছি, সেই জন্য। এ দেখো, যদি পোল
যদি পোল আর ফোকাসের মাঝখানে একটা যে কোনো একটা বিন্দুতে ফোকাস করে যদি আমরা লাইট মারি এখান থেকে, যদি রশ্মিটা আসে, তাহলে দেখা যাবে এটা মিলিত হচ্ছে প্রধান অক্ষের ওপর কোন একটা বিন্দুতে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কেস গেল। অভিসারী রশ্মিগুচ্ছের ক্ষেত্রে আরো কেস দেখা যাবে। যদি কি হয় না, এবার আমরা আলোটাকে আমরা এখানে ফেলছিলাম ফোকাস আর পোলের মাঝখানে, এবার সরাতে সরাতে আমরা এটাকে ফোকাসে মারবো। ফোকাসে মারলে কি হবে, তখন সমান্তরাল হয়ে যাবে, প্রতিফলনের পর তখন সমান্তরাল হয়ে যাবে, এই যে এটার মতন হবে। যদি এটা ফোকাসে মারা হয়, মানে তখন এইভাবে যাচ্ছিল, সমান্তরাল ভাবে দেওয়া হয়েছিল, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে দেওয়া হয়েছিল বলে এটা তখন মনে হচ্ছিল যেন ফোকাস থেকে প্রতিসৃত হচ্ছে আলোটা। এবার আমরা দেখছি না, ফোকাসের দিকে মারলে আলোটা এইভাবে যাচ্ছে, সমান্তরাল ভাবে যাচ্ছে, আলো যে পথে যায় সে পথেই ফেরে, মানে ব্যাপারটা এরকমই হয়। এইভাবে গেলে এইভাবে যাবে, এইভাবে গেলে এইভাবে যাবে। আশা করি বুঝতে পেরেছি ছবিটা দেখে। এখানে ফোকাসের দিকে দেওয়া হয়েছে বলে, এই যে সেন্টার ফোকাস পোল, ফোকাসে দেওয়া হয়েছে বলে এই রশ্মিগুলো এবার দেখো প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে গেছে। এটা কিন্তু অভিসারী রশ্মিগুচ্ছ। এবার অভিসারী রশ্মিগুচ্ছে আর একটা কেস দেখবো আমরা। এবার দেখবো হচ্ছে সেন্টার ফোকাস পোল। যখন আমরা ফোকাস আর সেন্টারের মাঝখানে যদি আমরা টিপ করে মারি, এই যে আলোটা এই যে আসছে 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 আসছে, ফোকাস আর সেন্টারের মাঝখানে, ফোকাস আর সেন্টারের মাঝখানে যদি টিপ করে দেওয়া হয়, তখন দেখা যাবে আলোটা অভিসারী হয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, অভিসারী না সরি, তখন দেখা যাবে প্রতিসারী হয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, প্রতিসারী হয়ে বেরিয়ে গেল। আর প্রতিসারী হয়ে বেরোবে, দেখা যাবে এই রকম জায়গার থেকে কোনো একটা বিন্দুর থেকে আলোটা প্রতিসৃত হচ্ছে বলে মনে হবে। এই রকম জায়গায় কোনো একটা বিন্দুর থেকে মনে হবে এই আলোটা প্রতিসৃত হচ্ছে। হয়েছিল কিন্তু অভিসারী হয়ে, কিন্তু বেরোলো কিভাবে, প্রতিসারী হয়ে। এখানে কিভাবে এসেছিল, অভিসারী হয়ে, কিন্তু গেল কিভাবে, না আমি উল্টো বলছি, না হ্যাঁ, এখানে এসেছিল অভিসারী হয়ে, আবার প্রতিফলনের পরেও অভিসারী হলো, কারণ একই বিন্দুতে মিলিত হচ্ছে, অভিসারী হচ্ছে। কিন্তু এখানেও কিন্তু অভিসারী হয়ে এসেছিল, কিন্তু গেল কিন্তু প্রতিসারী হয়। ছবিগুলো আশা করি এই অবধি বুঝতে পেরেছো। আলোটা, হ্যাঁ আলোটা ঠিক আছে, এই অবধি তাহলে বুঝতে পেরেছো ক্লিয়ার। আমার টার্মগুলো প্রচন্ড গুলিয়ে যায়, এগুলোকে বারবার বারবার করে রিভিশন করতে হবে, তাহলে মানে বলতে অসুবিধা হবে না। তুমি আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, আমি নিজেও বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, কিন্তু মানে বলার সময় আমার গুলিয়ে যাচ্ছে, বলতে বলতে আর কি আটকে আটকে যাচ্ছে। এটা হয় আর কি, কাউকে মানে বলতে গেলে বোঝাতে গেলে এটা একটু আটকে আটকে যায় আর কি। তো এই ছবিটা আশা করি বুঝতে পেরেছো, যখন ফোকাস আর কেন্দ্রের মাঝখানে আলোটা আসবে এরকম ভাবে, তখন এটা অভিসারী হয়েই বেরিয়ে যাবে, অভিসারী হয়ে আসছে, না অভিসারী হয়ে আসছে, প্রতিসারী হয়ে বেরিয়ে যাবে। আর এই কেসটাকে দেখো, এবার আমরা দিচ্ছি সেন্টারের বাইরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল। আচ্ছা, যদি আমরা এই সেন্টার বরাবরই দিতাম তাহলে কিন্তু আমাদের সেন্টার দিয়েই চলে যেত। যদি এরকম হতো, এই হচ্ছে উত্তল দর্পণ, এই হচ্ছে সেন্টার, এই হচ্ছে ফোকাস, যদি আমরা দেখতাম সেন্টার বরাবরই আমরা যদি আলো মারতাম, তাহলে আবার সেন্টার বরাবরই এটা ফিরে যেত। ঠিক আছে, তখন কিন্তু সেন্টার দিয়েই ফিরে যেত। এবার আমরা দেখছি সেন্টারের বাইরে, ফোকাস সেন্টার গেল একবার, এখানে গেল একবার, পোল আর ফোকাসের মধ্যে দিলাম একবার, ফোকাস থেকে সেন্টারের মাঝখানে দিলাম, ফোকাসে দিলাম, সেন্টারে দেখালাম, এবার হচ্ছে সেন্টারের বাইরে। এবার হচ্ছে সেন্টারের বাইরে, সেন্টারের বাইরে যদি দেওয়া হয়, তাহলে কি হবে, তখন এই ভেতর থেকে কোনো একটা বিন্দুর থেকে মনে হবে যেন প্রতিষ্ঠিত হচ্ছে, সরি, ভেতরের একটা কোনো বিন্দুর থেকে মনে হবে যেন প্রতিষ্ঠিত হচ্ছে। সেই বিন্দুটা থাকবে হচ্ছে ফোকাস আর সেন্টারের মাঝখানে, এর মাঝখানে কোনো একটা বিন্দু থেকে মনে হবে যেন প্রতিষ্ঠিত হচ্ছে। যদি আমি সেন্টারের বাইরে ফোকাস করে আলোটাকে দেওয়া হয়, অভিসারী দেওয়া হয়, মানে একদম সেম টু সেম কেস হবে, যেরকম এখানে হচ্ছিল, এইখান থেকে গিয়ে এইভাবে প্রতিফলিত হচ্ছে, এবার এইখান থেকে গিয়ে এইভাবে প্রতিফলিত হবে। বুঝতে পেরেছো, এইভাবে গিয়ে এইভাবে না গিয়ে এইভাবে গিয়ে এইভাবে আসবে। তখন কি হচ্ছিল আমার, এটা এইভাবে মানে আমি আলোটাকে দিচ্ছিলাম ফোকাসে কেন্দ্রের মাঝখানে, আর প্রতিষ্ঠিত যখন হচ্ছিল তখন বিন্দুটা ছিল কেন্দ্রের বাইরে। এখন আমরা কেন্দ্রের বাইরে ফোকাস করে দিচ্ছি, তো যেখান থেকে প্রতিষ্ঠিত হবে সেটা দেখে মনে হবে যেন এই ফোকাসে কেন্দ্রের মাঝখানে আছে।
ছবিটা আশা করি ক্লিয়ার। এই অবধি যদি না বুঝতে পারো আর একবার দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গোলীয় দর্পণে অপসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। এবার গোলীয় দর্পণে অপসারী রশ্মিগুচ্ছ, প্রথমে উত্তল দর্পণটা দেখিনি। উত্তল দর্পণের ক্ষেত্রে একমাত্র একটা কেসেই দেখো এখানে দেখা গেছিল এরকম অক্ষে এসে মিলিত হয়েছে, প্রধান অক্ষে মিলিত হয়েছে। এটাকে আমরা যদি উল্টো ভাবে ভাবি, এখানে তো আলোটাকে এইভাবে ফেলে এইভাবে এসেছিল, যদি আমরা আলোটাকে এইখান থেকে এইভাবে ফেলতাম তাহলে এইভাবে যেত। এটা কি একটা প্রতিসারী আলোক রশ্মি গুচ্ছ এইভাবে যাচ্ছে একটা বিন্দু থেকে। তখন দেখো যদি অক্ষ থেকে ফেলা হয়, মানে যদি এইভাবে প্রতিসারী আলোক রশ্মি গুচ্ছ যদি ফেলা হয়, তাহলে আলোক রশ্মিটা তাহলে মানে প্রতিফলনের পর কোন বিন্দু থেকে প্রতিষ্ঠিত হবে বলে মনে হবে যেন ফোকাস থেকে পোলের মাঝখানে কোন একটা বিন্দু থেকে মনে হবে যেন প্রতিষ্ঠিত হচ্ছে। এখানেও দেখো সেরকমই দেখানো আছে। দেখো এই যে আলোটা আসছে হচ্ছে না, কি দেখানো হয়েছে, এটা গোলীয় দর্পণে অপসারী। ছবিটাকে আমি ভুলে গেছি, অ্যারোটা ভুল দিয়েছি, সরি। অ্যারোটা এরকম যাবে, এরকম গিয়ে এদিকে, এটা এইদিকে গিয়ে এইদিকে। তো এখান থেকে যাচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ, একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, সেই জন্য অপসারী। গিয়ে দেখো এইভাবে এরা ছড়িয়ে যাবে, আর দেখে মনে হবে যেন এটা এই সেন্টার পোলের মাঝখানে থাকা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এইগুলো কিন্তু সবই দেখো অসৎ প্রকৃতির, কারণ কি না এগুলো কিন্তু ছেদ করছে না প্রতিফলনের পর, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আবার এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু প্রতিফলনের পর একসাথে মিলিত হচ্ছে একটা বিন্দুতে, দেখেছো? এই প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মিটা এখানে ছেদ করছে, সেই জন্য এটা সৎ। এখানে ছেদ করলো না, এখানে প্রতিবিম্ব তৈরিও হবে না। এখানেও ছেদ করলো না, প্রতিফলনের পর দূরে সরে যাচ্ছে, সেই জন্য অসৎ। এখানেও দূরে সরে যাচ্ছে, প্রতিফলনের পর ছেদ করছে না একে অপরকে, সেই জন্য অসৎ। আচ্ছা, এইখানে কিন্তু সৎ হবে, কারণ কি না একে অপরকে ছেদ করছে প্রতিফলনের পর রশ্মিগুলো, সেই জন্য এটা হচ্ছে সৎ। আবার এখানেও সৎ, কারণ এটা প্রতিফলনের পর ছেদ করছে। হ্যাঁ, এটাই তো দেখালাম, এটাই। আচ্ছা, এই অবধি তাহলে ক্লিয়ার। এবার আমরা আসবো নেক্সট, অবতল দর্পণের ক্ষেত্রে অপসারী রশ্মিগুচ্ছ কিরকম হয়। অবতল দর্পণের ক্ষেত্রে যখন আমরা অপসারী রশ্মিগুচ্ছ দেখব, ফার্স্ট আমরা দেখব কেন্দ্রের বাইরে থেকে। কেন্দ্রের বাইরে থেকে যদি অপসারী রশ্মিগুচ্ছ দেওয়া হয়, তাহলে প্রতিফলনের পর যেখানে যে বিন্দুটাতে ছেদ করবে সেটা ফোকাস আর কেন্দ্রের মাঝখানে একটা বিন্দুতে এসে ছেদ করবে, ঠিক আছে? এখান থেকে এইভাবে যদি আমরা মানে অপসারী রশ্মিগুচ্ছটা যায় কেন্দ্রের মানে বক্রতা কেন্দ্রের পেছনের থেকে, বক্রতা কেন্দ্রের বাইরের থেকে কোনো একটা বিন্দু থেকে যদি যায়, তাহলে সেই যে বিন্দুটাতে ছেদ করবে সেটা ফোকাস থেকে কেন্দ্রের মাঝখানে থাকবে সেই বিন্দুটা। এবার আমরা এই বিন্দুটাকে কাছে আনছি, কাছে আনছি, কাছে আনছি, আনতে আনতে আমরা আনলাম কেন্দ্রে, ঠিক আছে? কেন্দ্রে আনলে তখন দেখা যাবে কেন্দ্রের থেকে আলোটা গিয়ে, কেন্দ্র থেকে আলোটা গিয়ে এই পথে যাচ্ছিল, আবার এই পথে ফিরে আসবে, ঠিক আছে? কেন্দ্রের থেকে যদি দেওয়া হয় অপসারী রশ্মিগুচ্ছ, তাহলে কেন্দ্র থেকে বেরিয়ে আবার এই বিন্দু থেকেই আবার বেরিয়ে যাবে, এই বরাবরই আবার চলে যাবে। আবার আমরা যদি কেন্দ্র থেকে ফোকাসের মাঝখানে নিই বিন্দুটাকে, মানে এইভাবে যদি আমরা নিই, এখান থেকে আমরা যদি লাইটটাকে দিই, ঠিক আছে, এইখান থেকে যদি আমরা লাইটটা দিই, তাহলে আবার ছেদ করবে কোথায়? এই এই পথে বেরোবে তখন, মানে এখান থেকে যেভাবে আসছিল, মানে এখান থেকে এসে এখানে ছেদ করছিল, এবার আমরা যদি এখান থেকে পাঠাই তাহলে আর আলোটা এই বরাবর গিয়ে ছেদ করবে প্রধান অক্ষের ওপর, যেটা বক্রতা কেন্দ্রের পেছনের কোনো একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে। যদি আমি অপসারী আলোক রশ্মিগুচ্ছ এই ফোকাস আর কেন্দ্রের মাঝখানে কোনো একটা বিন্দু থেকে যদি পাঠাই, তাহলে এখানে এসে ছেদ করবে। এবার আমরা যদি ফোকাস থেকে পাঠালে তখন আবার এটা কি হয়ে যাবে? সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়ে যাবে, ঠিক আছে? ফোকাস থেকে পাঠালে সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়ে যাবে। ফোকাস আর পোলের মাঝখান থেকে আবার যখন পাঠাবো তখন কিরকম কেস হবে না এরকম কেস হবে। তখন আবার যদি ফোকাস আর পোলের মাঝখান থেকে পাঠায় অপসারী রশ্মিগুচ্ছ, তাহলে এই যে অভিসারী রশ্মিগুচ্ছ হয়ে যাবে, এইভাবে এইভাবে বেরিয়ে যাবে।
তাহলে বোঝা গেল অবতল দর্পণের ক্ষেত্রে অপসারী রশ্মিগুচ্ছ কিরকম ভাবে মানে কাজ হয়। ছবিগুলো আশা করি ক্লিয়ার। এর মাঝখানে থাকলে কি হবে, কেন্দ্রে থাকলে কি হবে, কেন্দ্রের বাইরে থাকলে কি হবে, ফোকাসে থাকলে সমান্তরাল হয়ে যাবে, ফোকাস আর পোলের মাঝখানে থাকলে তখন কি হবে, তখন অভিসারী হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এর ফোকাস আর কেন্দ্রের মাঝখানে থাকলে তখন এটা কিন্তু ছেদ করছে, কিন্তু ফোকাস আর পোলের মাঝখানে যদি থাকে তখন ছেদ করবে না, তখন অভিসারী হয়ে দূরে দূরে চলে যাবে। এই অবধি ক্লিয়ার তাহলে ছবি আশা করি। এই 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 পার্টটা যদি বুঝতে না পারো তাহলে আবার একবার দেখে নাও পরপর ধাপে ধাপে, তাহলে একটু বুঝতে পারবে। আর এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সামনাসামনি যদি আমি বোঝাতে পারতাম তাহলে আমার মানে দেখাতে আর একটু সুবিধা হতো, বোঝাতে আর একটু সুবিধা হতো, কিন্তু এইভাবে আমার একটু অসুবিধা হচ্ছে বলতে আর কি, আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, এবার কিছু কন্ডিশন, মানে এই এতক্ষণ ধরে যা শিখলাম সেগুলোরই বলতে গেলে অ্যাপ্লিকেশন। যদি প্রধান অক্ষে সমান্তরাল ভাবে আপতিত হয় রশ্মি, আমি কিন্তু বইতে যা কেস আছে তার বাইরেও প্রচুর কেস করিয়ে দিচ্ছি, এর থেকে বাইরে কোনো কেস দেবে না পরীক্ষাতে। এটুকুই ভালো করে করে নিলে আরামসে কমপ্লিট হয়ে যাবে। আলোটা মনে হয় কমে গেল নাকি? হ্যাঁ ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরাল একটা এটা হচ্ছে ধরো অবতল দর্পণ, আর এটা হচ্ছে উত্তল দর্পণ। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি হলে কি হবে, সমান্তরাল হলো না প্রধান অক্ষের সাথে, যাই হোক কি হবে, এটা হচ্ছে সেন্টার, ফোকাস থেকে বেরোবে সব রশ্মিগুচ্ছ, ফোকাস থেকে বেরোবে, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল, ঠিক আছে। আর অবতল দর্পণের ক্ষেত্রেও সেমই হবে, ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে এটা ফোকাস, এটা ধরো সেন্টার, এটা ধরো পোল, এই আসছিল সব মনে হবে এখান থেকে বেরোচ্ছে। এই ছবিগুলো এইভাবে এঁকে নেবে। ছবিগুলো কিভাবে আঁকবে এমনি দেখে এইভাবে এঁকে নেবে। আর মানে ছবি কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে, পেন্সিল দিয়ে না আঁকলে কিন্তু নাম্বার দেবে না। আর কিছু কিছু যেগুলো ছবিগুলো বেশি আসে পরীক্ষাতে সেগুলো শর্টে কিভাবে আঁকবে আমি লাস্টে বলে দিচ্ছি, সেগুলো যখন আসবে আমি দেখিয়ে দেবো ওগুলোকে শর্টে কিভাবে আঁকবে, কিভাবে বুঝবে। এবার হচ্ছে মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস মানে হচ্ছে, মুখ্য ফোকাস হচ্ছে এটা হচ্ছে এফ মুখ্য ফোকাস, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে পোল। মুখ্য ফোকাসগামী যদি আমি রশ্মি পাঠাই তাহলে সেটা কি হবে, সমান্তরাল ভাবে চলে যাবে, রাইট। আর সমান্তরাল ভাবে পাঠালে মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে, সমান্তরাল ভাবে পাঠালে মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে পাঠালে। আর যদি মুখ্য ফোকাস দিয়ে আলো পাঠায় তাহলে সমান্তরাল ভাবে চলে যাবে, মানে যেভাবে আসবে সেভাবে চলে যাবে আর কি। উত্তল দর্পণের ক্ষেত্রেও তাই হবে, বইতেও ছবি দেওয়া আছে দেখে নেবে। বক্রতা কেন্দ্রগামী, বক্রতা কেন্দ্র হচ্ছে এটা সি, এটা হচ্ছে ফোকাস, আর এটা হচ্ছে পোল। বক্রতা কেন্দ্রগামী যদি আমি পাঠাই তাহলে কি হবে না, যে পথে আসবে সেই পথেই চলে যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে আসছিল সেই পথেই চলে যাচ্ছে, কারণ এখানে তো এটাই তো অভিলম্ব। আমি যদি সমতল দর্পণে যদি আমি অভিলম্বের ওপরে যদি আলো পাঠাই অভিলম্ব দিয়ে চলে যাবে, এর থেকে বেঁকে পাঠালে তারপরে তো এটা বেঁকে যাবে, এখানেও সেমই হচ্ছে, অভিলম্বের ওপরেই আসছে অভিলম্ব দিয়ে চলে যাচ্ছে, একই ব্যাপার। এবার হচ্ছে মেরুতে আপতিত রশ্মি। মেরুতে আপতিত রশ্মি মানে হচ্ছে এই, মেরুতে আপতিত রশ্মি মানে হচ্ছে এই ধরো গেল, এই চলে যাবে, যেভাবে আসবে। এই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধের সাথে এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, আর এসে এইভাবে চলে যাবে। এই হচ্ছে মেরুতে আপতিত রশ্মি। উত্তল দর্পণের ক্ষেত্রে কিরকম হবে, এই আসলো মেরুতে, এসে চলে গেল, ঠিক আছে। একদম বিচ্ছিরি ছবি আঁকছি আমি, কিচ্ছু করার নেই, কারণ আমি ফোনের দিকে তাকিয়ে পড়াচ্ছি, খাতার দিকে তাকালে আবার ক্যামেরা সরে যাচ্ছে, খুব অসুবিধা। এবার হচ্ছে উপাক্ষীয় রশ্মি আর প্রান্তিক রশ্মি। উপাক্ষীয় রশ্মি বিষয়টা হচ্ছে আমরা এই যে দর্পণটা ইউজ করছি, এই যে অবতল দর্পণ বা উত্তল দর্পণ যেটাই বলো না কেন, এটা হচ্ছে ধরো কেন্দ্র, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা পোল, এটা ফোকাস, মাঝখানে উপাক্ষীয় রশ্মি হচ্ছে যেগুলো এই প্রধান অক্ষের কাছাকাছি যে রশ্মিগুলো এসে পড়বে সেগুলো হচ্ছে সে যেভাবেই পড়ুক না, সমান্তরাল ভাবেই পড়ুক, অপসারী ভাবেই পড়ুক, প্রতিসারী ভাবেই পড়ুক, যেভাবেই পড়ুক না কেন, যেভাবেই আসুক না কেন, সেগুলো হচ্ছে সবই উপাক্ষীয় রশ্মি। যেগুলো প্রধান অক্ষের খুব কাছাকাছি থাকবে সেগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি। এখানে অনেকটা দূরে বলে মনে হচ্ছে, অনেকটা কাছাকাছি থাকার কথা আর কি।
আর যেগুলো দূরে পড়বে, দর্পণের দূরে দূরে পড়বে যেগুলো সীমানার দিকে, সেগুলোকে বলা হয় প্রান্তিক রশ্মি। উপাক্ষ রশ্মি আর প্রান্তিক রশ্মির তাহলে কনসেপ্ট ক্লিয়ার। এই উপাক্ষ রশ্মির ক্ষেত্রে একমাত্র কিনা এই ফোকাস দূরত্ব আর মানে ফোকাস দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয় আর কি। বইতে এই প্রুফটা দেওয়া আছে, ওটা আমি আর দেখাচ্ছি না, যদি বুঝতে অসুবিধা হয় বলবে, আমি বুঝিয়ে দেবো। এবার হচ্ছে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। এইখান থেকে ছবি আসে প্রচুর, মানে এখান থেকে ভরে ভরে ছবি আসে। এখান থেকে আমি কেস ধরে ধরে করিয়ে দিচ্ছি, আশা করি বুঝে যাবে, ডিটেলসই করিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সিম্পল, এতক্ষণ ধরে আমরা যা শিখলাম পুরো সেটারই অ্যাপ্লিকেশন হবে এখানে, নতুন কিচ্ছু নেই, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, আমরা দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ, যেহেতু এখানে উত্তল দর্পণের কোনো গল্প নেই, অবতল দর্পণ বলেই দিয়েছে বইতে। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি করছি না, প্রধান অক্ষকে তিনটে অংশে ভাগ করছি, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে ফোকাস, আর একটা হচ্ছে পোল। এই তো, এই পোল আর ফোকাসের মধ্যে একটা অংশ, সেন্টার থেকে ফোকাসের মধ্যে একটা অংশ, সেন্টারের বাইরে একটা অংশ, এই তিনটে অংশে আমরা ভাগ করছি। তাহলে বিস্তৃত বস্তুটাকে আমরা তিনটে অংশে রেখেই দেখব। একবার ফোকাস থেকে পোলের মাঝখানে রেখে দেখব, একবার সেন্টার থেকে ফোকাসের মাঝখানে রেখে দেখব, একবার সেন্টারের বাইরে এখানে রেখে দেখব, আর মানে সেন্টার থেকে অসীমের মাঝখানে রেখে দেখবো। এটাকে অসীম ধরা, অসীম আর সেন্টারের মাঝখানে, বক্রতা কেন্দ্রের মাঝখানে এখানে রেখে দেখবো। আর আর কয়েকটা কিছু দেখবো, সেটা হচ্ছে সেন্টারে রেখেও দেখবো, ফোকাসে রেখেও দেখবো। ঠিক আছে, এই হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, প্রথমে আমরা দেখছি তাহলে কিনা ফোকাস আর পোলের মাঝখানে বস্তুটাকে রেখে আমরা কি কাজ করব। এই ধরনের কোনো ছবি আঁকতে দিলে কিচ্ছু না, জাস্ট বস্তুটাকে এঁকে, বস্তু যেখান থেকে আঁকতে বলবে, এই ধরো সেন্টার, এটা হচ্ছে ফোকাস, এটা পোল, যেখান থেকে আঁকতে বলবে কিছুই না, জাস্ট সমান্তরালে একটা পাঠাবো, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বরাবর এটার মাথা দিয়ে একটা রশ্মি পাঠাবো। দুটোই কাজ করব, বক্রতা ব্যাসার্ধ দিয়ে একবার, আর এটার মাথা দিয়ে সমান্তরালে একবার। বক্রতা ব্যাসার্ধ দিয়ে পাঠালে কি হবে, বক্রতা ব্যাসার্ধ দিয়েই ফিরে যাবে। আর যদি মাথা দিয়ে সমান্তরালে পাঠায়, প্রধান অক্ষের সমান্তরালে যদি পাঠায়, তাহলে কি হবে, ফোকাস দিয়ে চলে যাবে। কারণ সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি কোথা দিয়ে যায়, ফোকাস দিয়ে যায়। এখানে দেখো সেটাই হচ্ছে, একবার এই বস্তুটার মাথা থেকে আমরা সমান্তরাল রশ্মি পাঠাচ্ছি প্রধান অক্ষের সাথে, সেটা কোথা দিয়ে যাবে, ফোকাস থেকে। এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে সেন্টার, ফোকাস দিয়ে যাচ্ছে। আর একবার পাঠাচ্ছি এই বক্রতা কেন্দ্র দিয়ে, বক্রতা কেন্দ্রের বরাবর যদি লাইটটা যায়, তাহলে এই বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসবে। দেখো এরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু যত দূরে যাবে তত একে অপরের থেকে দূরে সরে যাবে, তার মানে কি এটা অসৎ বিম্ব তৈরি হবে। আর এরা দেখো এই পেছনে একটা, এই বিন্দুটা থেকে মনে হবে যেন অপসৃত হচ্ছে, এটা এখানে এটা অসৎ বিম্ব তৈরি হবে। এটা হচ্ছে এই, এটাকে যদি তুমি পি কিউ বলো, এটা হচ্ছে পি কিউ। ঠিক আছে, এটা হচ্ছে অসৎ বিম্ব, এটা ক্যাপিটাল পি, এটা ক্যাপিটাল কিউ, এটা স্মল পি, এটা স্মল কিউ। ঠিক আছে, আর এটা দেখো, এটার দেখো বিবর্ধন হয়েছে, এটার থেকে এটা কিন্তু সাইজে বড় হয়েছে। আর এটা সমশীর্ষ, এটাও যেদিকে মাথা এটারও সেদিকে মাথা। ঠিক আছে, আর এটার অবস্থানটা দেখো আয়নার, মানে আয়নার পেছন দিকে, আয়নার সামনের দিকে কিন্তু না, আয়নার পেছন দিকে এটার অবস্থান। তাহলে অবস্থানটা আমরা দেখলাম, এই কটা পয়েন্টই মেইনলি লাগে আর কি এর থেকে। আর দূরত্বটাও এখানে বেড়ে গেছে, তো এখান থেকে জাস্ট এই কটা পয়েন্টই লাগবে। এবার বইয়ের থেকে এই জায়গাটা যখন দেখবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ছবিটা এইটুকু বুঝতে পেরেছো জিনিসটা কি। অসৎ বিম্ব তৈরি হচ্ছে কারণ দুটো দূরে দূরে চলে যাচ্ছে, এই দুটো ছেদ করেনি একে অপরকে, প্রতিবিম্বটা আয়নার পেছন দিকে তৈরি হচ্ছে, সেই জন্য অসৎ বিম্ব। আর দেখো বিবর্ধিত হচ্ছে প্রতিবিম্বটা, আর হচ্ছে এটা সমশীর্ষ হচ্ছে। এই তিনটে পয়েন্ট, আর অবস্থান কোথায়, আয়নার পেছন দিকে। চারটে পয়েন্ট হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট, আমরা আগের বার দেখলাম হচ্ছে এই পোল, ফোকাস, কেন্দ্র, পোল আর ফোকাসের মাঝখানে রেখেছিলাম বস্তুটাকে, এবার রাখবো ফোকাসে। যদি ফোকাসে মানে বস্তুটাকে সরিয়ে এবার আনলাম ফোকাসে, ফোকাসে আনলে দেখা যাবে সেম কাজ করবো, একটা পাঠাবো কেন্দ্র দিয়ে, একটা পাঠাবো সমান্তরালে, এই প্রধান অক্ষের সমান্তরালে। প্রধান অক্ষের সমান্তরালে পাঠিয়ে দেখছি সেই ফোকাস দিয়ে যাবে, কারণ সমান্তরালে ফোকাস দিয়ে যায়। কেন্দ্র দিয়ে পাঠালে কেন্দ্র দিয়ে যাচ্ছে। এরা দেখো একদম সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়ে বেরিয়ে গেল।
এদেরকে ধরা হয় এরা অসীমে গিয়ে মিলিত হবে, এর কোনো তুমি ইমেজ পাবে না। আর এদেরকে কল্পনা করা হয় এরা অসীমে গিয়ে মিলিত হবে। ক্লাস 12-এ এটাই আছে আর কি। এই কেসটা ক্লাস 12-এ দেওয়া আছে, ক্লাস 10-এ দেওয়া নেই, বাট আমি সবকটা সিচুয়েশনই এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, মনে কোনো ডাউট থাকবে না। এবার এটা দেখা গেল। এবার আসা যাক ফোকাস থেকে কেন্দ্রের মাঝখানে। কেন্দ্র, ফোকাস, পোল। আমরা দেখলাম আগের বার এখানে, তারপর ফোকাসে, তারপর এবার আসলাম কেন্দ্র থেকে ফোকাসের মাঝখানে। এটা কিন্তু বইতে আছে। ফোকাস থেকে কেন্দ্রের মাঝখানে যদি আমরা রাখি, সেই সেমই কাজ করব। এখান থেকে একবার পাঠাবো, আসবে হচ্ছে এই বরাবর, ফোকাস দিয়ে বেরোবে যদি আমরা সমান্তরালে পাঠাই। আর এবার আমরা এই কেন্দ্রটা দিয়ে পাঠাবো না, কারণ কেন্দ্র দিয়ে পাঠালে এটা সেই মানে কেন্দ্র দিয়ে পাঠালে তো কেন্দ্র বরাবরই বেরিয়ে যাবে, এটা কেন্দ্র দিয়ে পাঠাচ্ছে না কেন কে জানে। যাক, বইতে তো এরকমই ছবি দেখলাম আমি। এটাকে ফোকাস দিয়ে পাঠিয়ে এটা এখানে সমান্তরাল একটা রশ্মি টেনে দিল, তারপর এটা হয়ে গেল বিবর্ধিত অবশিষ্ট, কারণ উল্টে গেল, মানে উল্টে গেল সাইনটা, এটার মাথাটা নিচের দিকে চলে গেল। আর এটা সদ্বিম্ব তৈরি হবে কারণ এটা একে অপরকে ছেদ করছে। এই কেন্দ্র দিয়েও পাঠালে মনে হয় এটা একই বিন্দুতে এসে মনে হয় ছেদ করতো, কে জানে। যাই হোক, কেন্দ্র দিয়ে পাঠানো নেই, এটা বইতে কেন পাঠায়নি আমি নিজেও জানি না, এটা এইভাবেই দেওয়া আছে বইতে ছবিটা। ফোকাস থেকে কেন্দ্রের মাঝখানে যদি বস্তুটাকে নেওয়া হয়, একবার দেওয়া হচ্ছে মানে সমান্তরালে ফোকাস দিয়ে বেরোবে, আর একবার ফোকাস দিয়ে নিয়ে গেলে সেটা সমান্তরালে চলে যাবে, যেটা আমরা দেখলাম ওটা একে অপরকে একটা বিন্দুতে গিয়ে ছেদ করছে। এটা হয়ে গেল অবশিষ্ট। এটা যদি পি কিউ হয়, এটা হয়ে যাবে পি কিউ, উল্টে গেল, কারণ এই বরাবর। এবার হ্যাঁ, এই অবধি আশা করি ক্লিয়ার। তাহলে তোমার এটা হয়ে গেল সদ্বিম্ব। অবস্থান কোথায়? অসীম থেকে কেন্দ্রের মাঝখানে, বক্রতা কেন্দ্রের মাঝখানে। যদি বলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? অসীম থেকে কেন্দ্রের মাঝখানে অবস্থান। অবশিষ্ট, সদ্বিম্ব, বিবর্ধিত। ক্লিয়ার 4টে পয়েন্টই? আচ্ছা, এবার আসা যাক কেন্দ্রে। এখানে গেল কেন্দ্র থেকে ফোকাসের মাঝখানে, এবার সরিয়ে এটাকে আমরা কেন্দ্রে আনলাম। কেন্দ্রে আনলে কি হবে? এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল। কেন্দ্রে আমরা এই কেন্দ্র থেকে, আর এখানেও কেন্দ্র থেকে পাঠাইনি, এখানে এই ছবি দুটোতে এইভাবেই দেখানো হচ্ছে, সমান্তরালে পাঠিয়ে ফোকাস থেকে পাঠাচ্ছে, আর ফোকাস থেকে পাঠিয়ে সমান্তরালে পাঠাচ্ছে। তো এই দুটো এখানে গিয়ে ছেদ হলো, একদম পুরো সেম সাইজের, একটু বিবর্ধন হয়নি, সেম সাইজের অবশিষ্ট সৎ প্রতিবিম্ব গঠিত হলো। এটা পি কিউ হলে এটা স্মল পি স্মল কিউ। এই পি বিন্দুটা আর এই স্মল পি বিন্দুটা, ক্যাপিটাল পি আর স্মল পি এখানে একই বিন্দু, ঠিক আছে। এটা অবশিষ্ট হয়েছে, সদ্বিম্ব হয়েছে, আর অবস্থান কোথায়? কেন্দ্রে। কেন্দ্রেই বস্তুর অবস্থান ছিল, কেন্দ্রেই প্রতিবিম্বের অবস্থান। আচ্ছা, এই কেসটা তাহলে ক্লিয়ার। নেক্সট হচ্ছে এই কেসটা। পেন কই গেল? নেক্সট হচ্ছে আমরা, এই হচ্ছে সেন্টার, ফোকাস, পোল। সেন্টারের বাইরে রাখছি বস্তুটাকে এবার, তাহলে সবকটা। এটা হচ্ছে সেন্টার বাইরে, মানে সেন্টার থেকে অসীমের মাঝখানে কোনো একটা পজিশনে বস্তুটা আছে। তখন আমরা যদি পাঠাই, তখন দেখো এটা এখান থেকে সমান্তরালে পাঠাচ্ছি প্রধান অক্ষের, প্রত্যেকবারই তাই করছি, সমান্তরালে পাঠাচ্ছি, ফোকাস দিকে যাচ্ছে। এবার আমরা এখান থেকে এইভাবে পাঠাবো কেন্দ্র থেকে, কারণ এটা যদি আমরা কেন্দ্র থেকে পাঠাই বস্তুকেই তো পাবো না আমরা, না। সেই জন্য এবার আলোটাকে এইভাবে পাঠাচ্ছি কেন্দ্র দিয়ে। এইভাবে পাঠালে দেখা গেল আবার কেন্দ্র দিয়ে ফিরে যাবে। কেন্দ্র দিয়ে যখন ফিরে যাবে তখন ফেরার পথে এইখানে আর এই ফোকাস দিয়ে যেটা যাচ্ছে, এরা পরস্পরকে এই জায়গাটাতে ছেদ করবে। করার পরে এখানে একটা অবশিষ্ট প্রতিবিম্ব আমরা পাবো। অ্যান্ড এটা কি হবে না, সদ্বিম্ব তৈরি হবে, কারণ এটা কি পরস্পরকে ছেদ করছে, এই আলোক রশ্মিটা এই আলোক রশ্মিটা পরস্পরকে ছেদ করলো, প্রতিবিম্ব দর্পণের এই পাশে তৈরি হচ্ছে, সেই জন্য এটা সদ্বিম্ব তৈরি হচ্ছে। আর এটা কি হচ্ছে না, অবশিষ্ট হচ্ছে। আর দেখো সাইজে ছোট হয়ে গেল, এটা খর্বকায় হয়ে গেল। আর অবস্থানটা কোথায় হলো? সেন্টার থেকে ফোকাসের মাঝখানে। বস্তুর অবস্থান কোথায়? সেন্টার থেকে অসীমের মাঝখানে বস্তুর অবস্থান। প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো? সেন্টার থেকে ফোকাসের মাঝখানে। ছবিটা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে এবার লাস্ট কন্ডিশন হচ্ছে বিন্দু বস্তুর ক্ষেত্রে। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে, এবার হচ্ছে বিন্দু বস্তুর ক্ষেত্রে। দুটো কেস আমি দেখিয়ে দিচ্ছি, বইতে দুটো কেস আছে।
দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে সেন্টার, এটা ফোকাস, এটা পোল, এটা সেন্টার, এটা ফোকাস, এটা পোল। একবার আমরা বিন্দু বস্তুটাকে নেব হচ্ছে এইখানে ফোকাস থেকে পোলের মাঝখানে, আর একবার নেব হচ্ছে সেন্টার থেকে ফোকাসের মাঝখানে। যদি ফোকাস আর পোলের মাঝখানে নিই তাহলে দেখো এই বরাবর আলোটা যদি যায় আবার এই পথে ফিরে আসবে, তাহলে আলোটা এই বরাবর বেরিয়ে যাচ্ছে এই বিন্দুটা থেকে। আর একটা হচ্ছে এখান থেকে যদি যায় তাহলে এইভাবে বেরিয়ে যাবে, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। প্রতিফলনের পর এইখানে এই বরাবর বেরিয়ে যাবে। এটা দেখো একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, সেই জন্য এক্ষেত্রে কিন্তু এটা অসৎ বিম্ব তৈরি হবে। অসৎ বিম্ব তৈরি হবে। আর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আয়নার পিছনে তৈরি হবে। আর অক্ষীয় বিবর্ধন ঘটবে। এই ডিস্টেন্সটার এই ডিস্টেন্সটা দেখো পার্থক্য আছে, এটার থেকে এটা বড় ডিস্টেন্স, এখানে অক্ষীয় বিবর্ধন ঘটবে। ঠিক আছে। আর যখন বিন্দুটার অবস্থান ফোকাস থেকে পোলের মাঝখানে, তখন প্রতিবিম্বটা কোথায় পাওয়া যাবে না, প্রতিষ্ঠিত কোথা থেকে হচ্ছে মনে হবে না, আয়নার পেছন দিক থেকে। এবার নেক্সট কেস হচ্ছে যখন আমরা বিন্দুটাকে ফোকাস আর কেন্দ্রের মাঝখানে নেবো। যদি এটাকে আমরা সরিয়ে ফোকাসে নিতাম তাহলে কি হতো, সমান্তরাল হয়ে যেত। এবার ফোকাস থেকে সরিয়ে আমরা যদি কেন্দ্র আর ফোকাসের মধ্যে নিই তাহলে কি হবে, ওই সেম। আমরা একটু আগেও এই কেসগুলো নিয়ে দেখছিলাম, দেখবে পেছন থেকেও এই জিনিসগুলোই ছিল। এখান থেকে এসে এবার এটা এখানে যাবে, এই কেন্দ্রের বাইরে, ফোকাস আর কেন্দ্রের মাঝখানে আছে বলে বিন্দুটা। অ্যান্ড এখান থেকে এই বিন্দুটাও এসে এখানে ছেদ করবে, এখানে পাওয়া যাবে সদ্বিম্ব, কারণ এরা পরস্পরকে ছেদ করছে। এই রশ্মিটা আর এই রশ্মিটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে বলে এখানে পাওয়া যাবে সদ্বিম্ব। আর অবস্থান কোথায় হচ্ছে, বক্রতা কেন্দ্র থেকে অসীমের মাঝখানে একটা বিন্দুতে। যখন বিন্দুটার অবস্থান হচ্ছে মানে বিন্দু বস্তুটার অবস্থান হচ্ছে কেন্দ্র থেকে ফোকাসের মাঝখানে, তখন প্রতিবিম্বের অবস্থান কোথায়, কেন্দ্র থেকে অসীমের মাঝে। তাহলে পুরো এই অবধি ক্লিয়ার আশা করি। এক্ষেত্রেও কিন্তু অক্ষীয় বিবর্ধন ঘটবে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা অনেক বেশি, সেই জন্য এটা অক্ষীয় বিবর্ধন ঘটবে এক্ষেত্রে। এই কটা পয়েন্টই আছে। এবার আমি তোমাকে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি, আর একটা বইয়ের থেকেও আমি ছবি পাঠিয়ে দিচ্ছি তুলে পিডিএফ করে, ওইখান থেকেও চাইলে পয়েন্টগুলো একটু দেখতে পারো। আর এই অবধি যা যা বুঝতে পারোনি তুমি আমাকে আরেকবার বলো, সেই জায়গাগুলো আমি আরেকবার করে ক্লিয়ার করে দেবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর আরেকবার করে দরকার হয় কিছু কিছু জায়গাগুলোকে দেখে নিও, তাহলে জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে রিভিশনের মতো করে। ঠিক আছে।